আসসালামু আলাইকুম সবাইকে মহিস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং কোন অংশটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাকসেস এন্ড কম্পালসরি ইংলিশ বইয়ের 14 নম্বর পেজে ডু, ডাজ, ডিড এর ব্যবহার। ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার। প্রথমত আমি মৌখিকভাবে কিছু কথা বলি, তোমরা মনে করো তোমাদের বইয়ে নাই। তোমরা মনে করো তোমাদের বইয়ে নাই, বিষয়টা এরকম। তাহলে কি হবে, তোমাদের কনসেন্ট্রেশন একটু ভালোভাবে আমার কথাগুলো শোনার আগ্রহ বাড়বে। আর যখন তোমরা দেখবে যে বইয়ের দিকে খেয়াল করবে, তখন তোমাদের কাছে মনে হবে, ও ওই বিষয়টা তো আমি পারি, এটা জানি, থাক না, তখন কনসেন্ট্রেশনটা কম থাকবে। সবাই একটু ক্যামেরার দিকে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো। ডু, ডাজ, ডিড, তিনটা শব্দ এখানে। ডু, ডাজ, ডিড, এই শব্দগুলো আসলে কি? যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, মাইকেল জ্যাকসন, নাকি ইন্টারজেকশন? ইন্টারজেকশন। যাই হোক, এই 8টা পার্টস অফ স্পিচ এর মধ্যে ডু, ডাজ, ডিড এই তিনটা শব্দ আসলে কোনটার মধ্যে আছে, এটা একটা বিষয়। প্রথমত এটা আমাদের জানা দরকার। এটা আছে হচ্ছে ভার্বের মধ্যে। ভার্ব, ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন ভার্বের মধ্যে আছে? এটা অক্সিলারি ভার্বের মধ্যে আছে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে আছে। এখন বলতে পারো যে এটা ভাইয়া কোন অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে টু ডু অক্সিলারি ভার্ব। টু ডু অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স টু ডু ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে টু ডু ভার্ব আসছে কোথা থেকে? আমরা জানি অক্সিলারি ভার্ব প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে টু ডু ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তো টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাজ। মডেল অক্সিলারি হচ্ছে শ্যাল, শুড, উইল, ওড, ক্যান, কোচ, মে, মাইট, মাস্ট, আরো অনেকগুলো আছে। সেগুলো খুব একটা বেশি ব্যবহৃত নয় টেন্সের ক্ষেত্রে। তাহলে ডু, ডাজ, ডিড এগুলো আমরা অক্সিলারি ভার্ব থেকে আসছে। তাহলে আমরা পার্টস অফ স্পিচ এর মধ্যে এই শব্দগুলো কোথা থেকে পাইলাম? ভার্বের মধ্যে পেলাম, এবং ভার্বের কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। এখন ডু শব্দটা, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান, সেটা যদি ধরতে যাই, তখন ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? এবং আমরা জানি যে স্ট্রং ভার্ব, উইক ভার্বও আছে। সেগুলো ভিন্ন জিনিস, আমরা ডিটেইলস আলোচনা করতে গেলে অনেক সময়ের বিষয়। আমরা প্রথমত এই মুহূর্তে ধরে নিব ডু, ডাজ, ডিড এই তিনটা শব্দ হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এগুলো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে দুইটা টেন্সের ক্ষেত্রে বসে। সবাই একটু দেখাবে কয়টা টেন্সের ক্ষেত্রে বসে। তাহলে সবাই কনসেন্ট্রেশন ক্লিয়ার। দুইটা টেন্সের মধ্যে বসে। প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমার সাথে সাথে তোমরা বলবে, আমি হয়তো শুনবো না, বাট তোমার বলাটা কিন্তু হয়ে গেল, চর্চাটা হয়ে গেল। ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা পাস্ট ইনডিফিনিট? ডু, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট, ডু, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন আসতে পারে, ডু কোন কোন পার্সনের সাথে হয়, ডাজ কোন কোন পার্সনের সাথে হয়, ডিড কোন কোন পার্সনের সাথে হয়। বুঝা গেছে? তারপরে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কারেকশন করতে গেলে একটা প্রশ্ন আসবে, ডু, ডাজ, ডিড এই শব্দগুলোর পরে ভার্বের কত নাম্বার ফর্ম হবে? কি প্রেজেন্ট ফর্ম, নাকি ফার্স্ট ফর্ম, নাকি পার্টিসিপল ফর্ম, নাকি বি ওয়ান, নাকি বি টু, নাকি বি থ্রি? যেটা বি ওয়ান সেটাই বেস ফর্ম, সেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। যেটা বি টু সেটাকে আমরা পাস্ট ফর্ম বলি। যেটা বি থ্রি সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। ঠিক আছে? সো এই তিনটা বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব। দ্বিতীয় কথা হচ্ছে ডু, ডাজ, ডিড দুইটা টেন্সে বসে। তৃতীয় কথা হচ্ছে ডু, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। চতুর্থ কথা হচ্ছে ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। পঞ্চম কথা হচ্ছে ডু, ডাজ, ডিড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ষষ্ঠ কথা হচ্ছে যে ভাইয়া প্র্যাকটিক্যালি আমাদেরকে একটি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই দেন, তাহলে আমাদের জন্য যথেষ্ট উপকার হয়। আমি কি ঠিক বলছি? জি। এবার আমরা বই দিকে খেয়াল করব। এবার আমরা বই দিকে খেয়াল করব। জিহান হাসছে, মানে জিহানের মনের কথাটা হয়তো বলতে পারছি যে, হ্যাঁ জিহান হয়তো ভাবছে যে ভাই একটু প্র্যাকটিক্যালি বুঝান। আমি কি ঠিক বলছি? জিহান, আসসালামু আলাইকুম। আমি কি ভাইয়া ঠিক কেমন আছেন? জি ভালো আছে, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে।
আমি তোমাদেরকে একটা কথাই আমি বলছি, আমার ক্লাসে খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবা শুরু থেকে শেষ পর্যন্ত। তোমাদের প্রশ্নগুলো আমি নিজে নিজেই করবো, সো অতিরিক্ত প্রশ্ন করতে হবে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই যদি আমরা আসি, ডু, ডাজ এবং ডিড এর ব্যবহারে দেখো নোট লেখা আছে। মূলত ডু, ডাজ, ডিড বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসাবে বসে। একটু আগে যে কথাটা বলছি, এখন তোমরা যদি দেখে দেখে পড়ো তোমাদের কাছে ভালো লাগবে। কেন? কারণ একটু আগে তোমরা এই বিষয়টা শুনতে পেরেছো। তারপরে দেখো ডু, ডাজ এর ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময়, অর্থাৎ নাবোধক অথবা প্রশ্নবোধক করার ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে। সাবজেক্ট অনুযায়ী, কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আমি বলছিলাম যে ডু কোন কোন পার্সনের সাথে বসে, ডাজ কোন কোন পার্সনের সাথে বসে, এটা একটা প্রশ্ন ছিল। দেখো আমি খুব চমৎকার ভাবে বিস্তারিত বই লিখে দিয়েছি। আমি স্ক্রিন শেয়ারে আর এটা লিখছি না, যেহেতু আমাদের বইয়ে ব্যাখ্যা করে দেওয়া আছে। ডু বসে আই, উই, ইউ, দে এবং নাউন প্লুরালের ক্ষেত্রে। সহজ করে মনে রাখার চেষ্টা করো, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ হয়, বাকি সব ক্ষেত্রে ডু হয়। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ হয়, বাকি সব ক্ষেত্রে ডু হয়। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ হয়, বাকি সব ক্ষেত্রে ডু হয়। প্রশ্ন, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? দেখো নিচেই দেওয়া আছে। ডাজ কার কার সাথে বসে? হি, শি, ইট। হি, শি, ইট এবং নাউন সিঙ্গুলারের ক্ষেত্রে। নাউন সিঙ্গুলার বলতে কি? যেমন জরিনা, সাকিনা, এরকম বিষয় আর কি। যে কোনো ব্যক্তির নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম, যে কোনো একটি বিষয় যদি বোঝায়। আবার থার্ড পারসন প্লুরাল হতে পারে, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু ডু হবে, অর্থাৎ নাউন প্লুরাল মানেই থার্ড পারসন প্লুরাল। বিষয়টা বুঝতে পারছি? ওকে, এবার আসো আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ। ডু এবং ডাজের পরে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ডু, ডাজের পরে ভার্বে কি হবে? বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। এটা কিভাবে সেটা আমি বলছি। আচ্ছা, যেমন প্রথম সেন্টেন্সটা যদি আমরা বলতে যাই, দ্য গার্ল নট সিং এ সং। দ্য গার্ল নট সিং এ সং। এই যে এখানে এই যে বাক্যটা, আমার সাথে একজনকে একটু রেসপন্স করবে যে এটা কোন টেন্স এবং এর আনসার কি হতে পারে। আমি ব্যাখ্যা করব, বাট আমার সাথে একজন একটু রেসপন্স করবে। আচ্ছা, করো। জি, নাইমা। জি ভাইয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটার আনসার হবে হ্যাঁ বলো, আনসার কি হবে? দ্য গার্ল ডাজ নট সিং এ সং। অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ সো মাচ। এখন বলতে পারবা যে এখানে ডাজ কেন ব্যবহার করলা তুমি? জি ভাইয়া, এখানে হচ্ছে দ্য গার্ল, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু এর সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। রাইট। আচ্ছা, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা বুঝছো কিভাবে? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ধরে নিতে পারি। জি ভাইয়া, এখানে হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নাই আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য। অ্যাবসলিউটলি রাইট। অনেকেই হয়তো ভাবছে যে এটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট কেন বললো, এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্সও বলা যেত, বাট পাস্ট ইনডিফিনিট বলা যাবে না এই জন্য, কারণ ব্রেকেটে যে ভার্বটা আছে, ভার্বটা বি ওয়ান এ দেওয়া আছে, সো এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে হবে। যদি স্যাং থাকতো, দ্য গার্ল নট স্যাং এ সং, সিং স্যাং এস এন জি, তখন সেটা বি টু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতাম। রাইট? তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর দ্য গার্ল হচ্ছে একটি বালিকাকে বোঝাচ্ছে, একজন বালিকা, একজন বালিকা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। দ্য গার্ল ডাজ নট সিং এ সং। দ্য গার্ল ডাজ নট সিং এ সং। আমরা পরীক্ষায় শুধু লিখবো ডাজ নট সিং, ডাজ নট সিং, ডাজ নট সিং, এ বি সি ডি এরকম লিখে লিখবো ডাজ নট সিং। সবাই কি প্রথম আনসারটা বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এখন কারো যদি প্রবলেম হয়, তার প্রথম প্রবলেম হচ্ছে সে টেন্স ধরতে পারে না। এটা কিন্তু আমাদের গত ক্লাসের পড়া ছিল, আগের ক্লাসের পড়া ছিল। কথা বুঝাতে পারলাম? সেই জন্য মনে রাখতে হবে আজকের পড়ার সাথে আগামী দিনের পড়ার সম্পর্ক আছে। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা একটু বলো। হি নট হি নট। ঢাকা। জি ভাইয়া, এটার আনসার হবে হি ডাজ নট গো টু ঢাকা। হি ডাজ নট গো টু ঢাকা। অ্যাবসলিউটলি রাইট। এখানে ডিড কেন হলো না, বা ডু কেন হলো না, ডাজ কেন হলো? জি ভাইয়া, এখানে হচ্ছে ভার্বের জায়গায় এটা বেস ফর্মে আছে আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর গোটা ওয়েন্ট বা গন হলো না কেন? ওয়েন্ট বা গন হলো না, হলো কেন? আমরা জানি ডু, ডাজ, ডিড এগুলা যদি বাক্যে ব্যবহৃত হয় তখন ভার্বটা মানে মূল ভার্বটা বেস ফর্মেই থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যেভাবে কোশ্চেন গুলো করছি, ওরা যেভাবে আনসার গুলো দিচ্ছে, মানে এটা
মনে করো যে আমি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, সবাইকে জিজ্ঞেস করলে সময়টা বেশি লাগবে, একজনকে দিয়ে ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন বিষয়টা বারবার শুনতে পাও এবং বুঝতে পারো। থ্যাংক ইউ। নেক্সট এক্সাম্পল গুলো ওরা ছাড়া অন্য কেউ কি রেসপন্স করবে যারা আমার আগে ক্লাস করেছো? আচ্ছা, করো, নাইমা বলো। জি। আই জি ভাইয়া, ইট রাইস, এটা কি হতে পারে? এটা হচ্ছে ভাইয়া প্রশ্নবোধক বাক্য, সেই জন্য এটা ডুটা আগে আসবে। আর এখানে যেহেতু আই, এটা হচ্ছে মানে ফার্স্ট ফর্ম, সেজন্য এটা মানে থার্ড পার্সন না, ফার্স্ট পার্সন, সেজন্য এটাতে হবে ডু। তারপর আই এর ক্ষেত্রে আমরা জানি প্রশ্নবোধকের ক্ষেত্রে মানে আই এর ক্ষেত্রে ইউ হয়ে যায়, তাহলে ডু ইউ ইট রাইস। একটু মিস্টেক আছে, এটা ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, এটা ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, বাট রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে না। আচ্ছা। তাহলে ভাইয়া এটা 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 হবে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আই থাকবে। ডু আই ইট রাইস। আচ্ছা ভাইয়া, ঠিক আচ্ছা, আছে। আমি একটু ব্যাখ্যা করছি। আমাদের ডাব্লিউএস কোশ্চেন যখন করব আমরা বলবো যে ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসন করতে হয়, বাট অন্য ক্ষেত্রে নয়। যেমন আই ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন আছে লাস্টে, সো আমাদেরকে মাথায় রাখতে হবে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। তাহলে ইন্টারগেটিভ করতে হলে এখানে যেহেতু অক্সিলারি নেই, দুইটা জিনিস কাজ করতে হবে। যে অক্সিলারি ভার্ব গুলো ডু, ডাজ, ডিড কোনগুলো, এগুলো চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে ইট আছে বি ওয়ান ভার্বে বেস ফর্ম, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হয় ডু হবে, না হয় ডাজ হবে। তাহলে এখানে কি হবে? এখানে ডু হবে। প্রশ্ন কেন ডু হবে? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাই, অন্য পারসন আছে। আরেকটু যদি ক্লিয়ারলি বলি, কোন পারসন আছে? ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার আই। সো ফার্স্ট পারসনের সাথে কি হবে? ডু হবে। ডু আই ট্রাই, ডু আই ট্রাই। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। থ্যাংক ইউ। নেক্সট এক্সাম্পল, 4 নম্বর। দে নট প্লে ফুটবল, এখানে হচ্ছে আনসার হবে দে ডু নট প্লে ফুটবল। গুড, মাশাআল্লাহ। দে ডু নট প্লে ফুটবল, প্লে ফুটবল, ডু নট, কারণ কারণ এখানে ভাইয়া দে আছে, আর এটা হচ্ছে ফার্স্ট মানে ফ্লোরাল নাম্বার, থার্ড পারসন ফ্লোরাল নাম্বার, সেই জন্য এটাতে ডু হবে, ডাজ হবে না। মাশাআল্লাহ, গুড। করিম গোজ ঢাকা, এটা কি হবে? করিম গোজ ঢাকা। জি, এটা হবে ডাজ করিম গো টু ঢাকা। Absolutely right. Does Karim go to Dhaka? Does Karim go to Dhaka? Interrogative sentence. Auxiliary verb টা আগে চলে আসবে। তোমরা কিন্তু সাথে সাথে কারেকশন করে বলবে। তোমরা যারা নতুন স্টুডেন্ট, তোমাদের বইয়ে কিন্তু এগুলো সলিউশন নাই, সাথে সাথে সলিউশন করে ফেলবা। যারা আগে একবার ক্লাস করেছো, তোমাদের বইয়ে হচ্ছে সলিউশন করা আছে, আমাদের বইয়ে কিন্তু সলিউশন করে দেওয়া নাই, আমরা ক্লাসের পর একটা ক্লাসে সলিউশন করে দিচ্ছি। ডাস করিম গো টু ঢাকা, ইন্টারগেটিভ মানেই হচ্ছে অক্সিলারি সাবজেক্টের আগে যাবে, বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে ডাস ব্যবহার করতে হবে। ডাস করিম গো টু ঢাকা, এই ব্র্যাকেট গুলো আর হবে না। থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 6। এটা হচ্ছে সাবিনা নট সিং এ সং, এটার আনসার হবে সাবিনা ডাজ নট সিং এ সং। কারণ হচ্ছে ভাইয়া এখানে সিং এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা সাবিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ। Absolutely right. Thank you so much. Sabina does not sing a song. Sabina does not sing a song. সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, গুড। ওদের জন্য একটা জোরে তালি হবে, ওদের জন্য জোরে একটা তালি হবে। গুড, ওদেরকে উৎসাহিত করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাইমা। গুড। এখন আমরা শিখবো ডিড এর ব্যবহার। নোট, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করার সময় ডিড অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কি হিসাবে বসে? অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ডিড সকল পার্সনের সাথে বসে। প্রশ্ন ভাইয়া, আপনি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ বললেন, ডু ওদের সাথে বসে, ডাজ ওদের সাথে বসে, ডিড কেন সকল পার্সনের সাথে বসে? অনেকের প্রশ্ন থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে ভাই, অক্সিলারি আছে একটা, তাহলে সবগুলোর সাথেই বসবে, ঠিক না? আছেই তো একটা, সেই জন্য সবগুলোর সাথে বসবে। আচ্ছা, ডিডের পরে ভার্বে বেস ফর্ম হয়, সেই কথাটা আমরা আগেও বলে আসছি। ডিডের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল গুলো যদি আমরা বলতে যাই, রবিউল্লাহ তুমি বলো প্রথম সেন্টেন্সটাতে
হি কেম হোম ইয়াস্টারডে, কেমটা একটু ব্র্যাকেটে দিয়ে রাখো সবাই, কেম ব্র্যাকেটে রাখো, কেম। আচ্ছা, হি কেম হোম ইয়াস্টারডে, এটা আনসারটা কি হতে পারে একটু বলো, বুঝাই বলো। জি রবিউল্লাহ। রবিউল্লাহর এখানে সাউন্ড টু ডিস্টার্ব, সরি। মনি বলো, মনি। জি আমি মিতু, বলতে পারবো। জি তুমি বলো প্রথম সেন্টেন্সটার কারেকশন কি হতে পারে? হি কেম হোম ইয়াস্টারডে। বা এখানে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, কারণ প্রশ্নবোধক যেহেতু আছে ইন্টারগেটিভ, তো সেজন্য ডিডটা সামনে আসবে। ডিড হি কাম, এখানে কেম আছে, কেম হবে না কারণ ডিড এর সাথে বেজের মানে প্রেজেন্ট ফর্ম বারবার বেস ফর্ম হয়, অর্থাৎ বি ওয়ান হয়। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কাছে কেন মনে হলো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কেন মনে হলো না এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স? বা এখানে বারবার বি টু দেওয়া আছে, অর্থাৎ কেম দেওয়া আছে কামের জায়গায়, এবং ইয়েস্টারডে। অ্যাবসলিউটলি রাইট, আমরা জানি যে ইয়াস্টারডে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং ভার্বে বি টু আছে সেই ক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমাদের পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ডিড, আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। আর যেহেতু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমাদেরকে সেন্টেন্সের শুরুতেই আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আর ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সেজন্য আমাদেরকে কেমটাকে কাম করতে হবে। ডিড হি কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকাল বাড়ি এসেছিল? ডিড হি কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকাল বাড়ি এসেছিল? সবাই কি বুঝতে পেরেছো? রাইট। আমি কয়েকবার যখন বলি সাথে সাথে তোমরা আনসারটা লিখে ফেলবে, হ্যাঁ? অনেকবার বলে কিন্তু সেই সময় তোমরা আনসারটা লিখে ফেলবে। নেক্সট এক্সাম্পল, মিতু। ভাই এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে, তো সেজন্য ডিড আই গো টু ঢাকা গো টু লাস্ট নাইট, ডিড আই গো টু ঢাকা লাস্ট নাইট, লাস্ট নাইট আছে সেজন্য আমরা এটা পাস্ট ফর্ম করব, এবং আমরা জানি যে আই এর সাথে ডিড হয়, ডিড আই গো টু ঢাকা লাস্ট নাইট। গুড, অ্যাবসলিউটলি রাইট। দেখো ভাইয়া, এখানে বিষয়টা হচ্ছে যে ডিড সকল পার্সনের সাথেই বসবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, শুধুমাত্র যে আই এরকম নয়, সকল পার্সনের সাথেই বসে, কারণ অক্সিলারি আছেই হচ্ছে একটা। আর যেহেতু লাস্ট নাইট আছে, সো পাস্ট ইনডিফিনিট টেন্স, সো আমাদেরকে এখানে পাস্ট ইনডিফিনিটই করতে হবে। বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আমাদেরকে এটা অবশ্যই এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ডিড আই গো টু ঢাকা লাস্ট নাইট, ডিড আই গো টু ঢাকা লাস্ট নাইট, ডিড আই গো টু ঢাকা লাস্ট নাইট। ফাইন। Next example. She did not speak well. Absolutely right. She ভাই did not speak well. কেন? একটু ব্যাখ্যা করো। ভাইয়া এখানে আমরা জানি যে ডিড এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর আমরা এটাকে স্পোক দেওয়া আছে সেজন্য আমরা এটাকে পাস্ট ফর্ম করতেছি, প্রেজেন্ট পাস্ট করতেছি, যে আমরা বুঝতে পারবো এটা পাস্ট করতে হবে। She did not speak well. Good. She did not speak well. Speak, spoke, spoken. Speak, spoke, spoken. Absolutely right. Thank you so much. Next example, 4 number. He did come here to learn English. এখানে ডিডটা প্রথমে নেবে, did we come here to learn English, ইন্টারগেটিভ প্রশ্ন আছে সেজন্য ডিডটা প্রথমে নিয়ে আসছে। ডিড উই কাম, কেমের জায়গায় আমরা কাম বসাবো, ডিড উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ। মাশাআল্লাহ। Did we come here to learn English? আমরা কি এখানে ইংরেজি শিখতে এসেছিলাম? আমরা কি এখানে ইংরেজি শিখতে এসেছিলাম? এখন অনেকেই কি করে জানো যে পুরোটা বাক্য লিখে না পরীক্ষার হলে, এটা একটা প্রবলেম। আবার আরো কিছু প্রবলেম হয় পরীক্ষাতে, প্রশ্নবোধক এই যে চিহ্নটা, এই চিহ্নটা অনেকে পরীক্ষা বাদ দিয়ে আসে, মার্কস কিন্তু পাওয়া যাবে না। বুঝতে পারছো? ফুল সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে, অবশ্যই অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে, শুধু ব্র্যাকেটের অংশ লিখতে হবে না, কারণ ইন্টারোগেটিভটা সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসতে হয়। ডিড উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ? মিতু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গুড, মাশাআল্লাহ। মিতুর জন্য একটা তালি হবে। গুড, উৎসাহিত করতে হবে। ফাইন। আমরা অনলাইনে ক্লাস করলে কি হয়েছে, আমরা ধরে নিব আমরা সবাই আমরা আমাদের একাডেমিতে বসে ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ।